কি হে রমেশ, এই সকাল সকাল কাঠ মাথায় দিয়ে চললি কোথায়? এই তো কাকু, বাড়ির দিকে যাচ্ছিলাম। আজ শরীরটা ভালো নেই, তাই অল্প কিছু কাঠ কেটে নিয়েই বাড়িতে চলে যাচ্ছি। তা বলি কি, তোর তো আর বয়স কম হলো না, একা একা আর কত পরিশ্রম করবি? এবার তো একটা সন্তান নিতে পারিস নাকি? একটা সন্তান থাকলে তোর হাতে হাতে কাজ করে দিত, তোর কষ্টটাও একটু কমে যেত। হ্যাঁ কাকু, আমিও তাই ভাবছি। বিধাতা চাইলে এবারই আপনি দাদু হবেন। আমি যাই রে, বাজার করে নিয়ে আবার দ্রুত বাড়ি যেতে হবে। তোর কাকি আমার জন্য আবার বসে আছে। হ্যাঁ হ্যাঁ কাকু, যাও। কাকু, আমি যে কখনোই বাবা হতে পারবো না। বিধাতা সেই কপাল আমার দেয়নি। আর আমি যে কোনোদিনও বাবা হতে পারবো না, এ কথা লজ্জায় কাউকে কিছু বলতেও পারি না। এ কি গো, তুমি আজ এত জলদি বাড়ি ফিরে এলে যে? শরীরটা ভালো লাগছে না বউ। একা একা এত খাটাখাটনি করো, একটুও বিশ্রাম নেও না। শরীর তো খারাপ করবেই। এখন চলো দেখি, খাবার খেয়ে একটু বিশ্রাম নিবে। এ কি গো, মন খারাপ করে বসে আছো যে? আজ কাঠ কাটতে যাবে না? জানো তো বউ, আমাদের কোনো সন্তান নেই বলে লোকে নানান কথা বলে। এতে আমার অনেক কষ্ট হয়। কেন আমাদের সন্তান নেই? কেন বিধাতা আমাদের একটা সন্তান দেয় না? আরে, এসব নিয়ে এত চিন্তা করো না তো। সন্তান না থাকার যন্ত্রণা কি শুধু তুমি পাচ্ছ? আমিও একই কষ্টে আছি। যাই আমি, বেলা গড়িয়ে এলো, আমার কাঠ কাটতে যেতে হবে। তুমি দাঁড়াও, আমিও তোমার সাথে যাব। এই কেমন কথা? আমার সাথে তোমাকে যেতে হবে না। তা বললে হবে না। প্রতিদিন তুমি একা একা জঙ্গলে গিয়ে কাঠ কেটে তা আবার বাজারে বিক্রি করে আসতে তোমার অনেক কষ্ট হয়ে যায়। তাই আমি ভেবেছি এখন থেকে আমিও তোমার সাথে যাব, যেন তোমার কষ্টটা একটু কম করতে পারি। আরে না না, এসব তোমার দ্বারা হবে না, তুমি পারবেও না। ঠিক পারবো, তুমি চিন্তা করো না তো। ঠিক আছে, চলো তবে। এই শুনছো, কোনো বাচ্চা মনে হয় কাঁদছে। আরে না, এই গহীন জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসবে? তুমি ভালো করে খেয়াল করে শোনো, কোনো বাচ্চা কাঁদছে। হ্যাঁ, এবার আমিও শুনতে পেয়েছি। চলো তো এগিয়ে দেখি। মনে হচ্ছে ঝুড়িতে কোনো কিছু আছে। তাই তো মনে হচ্ছে। দেখো কি মিষ্টি বাচ্চা। এই বাচ্চাটি এখানে এলো কিভাবে? এত কথা বলো না, আমার শূন্য ঘরে এক টুকরো চাঁদের আলো আসছে। দেখো, মেয়েটির গায়ে নীল নীল ছোপ। হয়তো এই মেয়ের বড় কোনো রোগ আছে। এই বাচ্চাটি আমাদের সাথে নিয়ে যাওয়া কি ঠিক হবে? তুমি কি বলতে চাও? বাচ্চাটিকে আমি এখানে ফেলে রেখে যাব? তোমার মনে কি দয়া মায়া নেই?
আরে তুমি বুঝতে পারছো না, আমি তা বলিনি। তুমি দেখো, ওর গায়ে নীল নীল দাগ। দাগ থাক আর যাই থাক, বড় অসুখ থাকলেও আমি ওরে নিয়ে যাব। আমার সাথে দেখো কি মিষ্টি করে হাসছে। ঠিক আছে, তোমার যা ইচ্ছে। আজ থেকে ও আমার মেয়ে। আমি ওর নাম দিলাম অবনী। অবনী খুব শান্ত স্বভাবের মেয়ে, মায়ের হাতে হাতে সব কাজ করে দেয়। অবনী হঠাৎ শুনতে পায় কারা যেন তাকে নিয়ে কথা বলছে। চাঁদেরও কলঙ্ক আছে, এই অবনীকে দেখলেই বোঝা যায়, তাই না টোনা? ঠিকই বলেছ। তোমরা আমায় নিয়ে কেন এত কথা বলছো বলো তো? এই যে মেয়ে, তুমি কি আমাদের কথা বুঝতে পারছো? না বোঝার কি আছে, মাত্রই তো তুমি আমায় নিয়ে কান ঘষা করলে। আমায় বাচ্চা মেয়ে ভাবছো, আমি বুঝবো না? কি হয়েছে রে অবনী? কার সাথে কথা বলছিস? মা দেখো, ওরা আমার শরীরে দাগ নিয়ে কথা বলছে। ওরা তো পাখি, তুই ওদের ভাষা বুঝবি কিভাবে? আমি ঠিকই শুনেছি মা। হয়েছে, এখন খেতে আয়, পাখিদের কথা শোনা লাগবে না। মা, আমার গায়ে ছোপ ছোপ দাগ কেন? এগুলো তেমন কিছু না, তুই বড় হ, সব দাগ চলে যাবে। সত্যি মা? হে রে মা, এখন এত কথা না বলে ভাতগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ কর। এই তো খাচ্ছি তো। তোর বাবা দেখি এখনো আসলো না, আমি একটু এগিয়ে দেখি। আমিও তোমার সাথে যাব। জঙ্গলে তোর যেতে হবে না, তুই বরং বাড়িতে থাক, আমি যাব আর আসবো। আচ্ছা মা, তুমি যাও, তাড়াতাড়ি এসো কিন্তু। আচ্ছা, তুই বাড়ি থেকে কোথাও যাস না, এখানেই থাক কেমন? আমি যাব আর আসবো। মা বাবা এখনো ফিরলো না কেন? গিয়ে দেখবো নাকি? মা তো বলেছে কোথাও না যেতে। আমি কি একটু এগিয়ে দেখবো তারা আসছে না কেন? শোনো মেয়ে, তোমার মাকে দেখলাম বাঘে তাড়া করেছে। কি বলো, সত্যি? হ্যাঁ গো, মাকে বাঁচাতে হবে। বাঘ মামা, আমার মাকে তাড়া করো না। কে কে তুমি? আমায় মামা বলে ডাকছো? আমি অবনী। আমি যে খুব ক্ষুধার্ত। বাঘ মামা, তুমি ফল খাবে? ফল? ফল খুব মিষ্টি খেতে। এখন আর তাহলে কি আর করার, ফলই দাও। কি রে অবনী, তুই বাঘের ভাষা বুঝিস? হ্যাঁ মা, এই যে বাঘ মামা বলল ফল খাবে। বাঘ মামা খুব ক্ষুধার্ত। গাছ দাদু, ও গাছ দাদু, আমায় কিছু মিষ্টি ফল দেও, বাঘ মামা খাবে। দাঁড়াও, দিচ্ছি। বাঘ মামা, এই ফলগুলো খাও, তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কই, এসো। ফলগুলো খেতে দারুণ মজা। অবনী, তুমি আমায় প্রতিদিন এসে ফল খাওয়াবে কেমন? আচ্ছা বাঘ মামা, হাহা। অবনী, বাঘ কি বলছে রে? মা, বাঘ বলছে প্রতিদিন এসে বাঘ মামাকে ফল খাওয়াতে। ভুলেও না,
বাঘের কাছে আসবি না, ও তোর ক্ষতি করতে পারে। আরে না, অবনীর কোনো ক্ষতি করব না আমি। ও খুব ভালো মেয়ে। মা, বাঘ মামা আমার কোনো ক্ষতি করবে না বলছে। তোর বাবাকে খুঁজতে আসলাম, তোর বাবাকে খুঁজে পেলাম না রে। কোন দিকে যে খুঁজবো? বাঘ মামা, তুমি কি আমার বাবাকে দেখেছো? কে তোমার বাবা? প্রতিদিন যে বনে কাঠ কাটতে আসে। দেখেছি তো, তোমার বাবা জঙ্গলের উত্তর পাশে আছে। মা, বাবা জঙ্গলের উত্তর পাশে আছে, চলো আমরা যাই। শোনো মেয়ে, জঙ্গলের উত্তর দিকটা গোলকধাঁধার রাস্তা। যে একবার যায় সে আর পথ চিনে ফিরে আসতে পারে না। কি বলছো কি? ঠিকই বলছি। গোলকধাঁধার রাস্তা হলেও যাব, আমার বাবাকে ফিরিয়ে আনতে হবে। গোলকধাঁধার রাস্তা মানে কি বলছিস অবনী? আমি না, বাঘ মামা বলছে। অবনী, তাহলে তুই বাড়ি চলে যা, আমি তোর বাবাকে খুঁজি। না মা, আমি তোমাকে একা রেখে যাব না, আমিও তোমার সাথে যাব। বাঘ মামা, উত্তর দিকে কিভাবে যাব? রাস্তা কোন দিকে? অবনী, তুমি আমার ক্ষুধা নিবারণ করেছো। চলো, জঙ্গলের উত্তর দিকে তোমাদের নিয়ে যাই। আমি তোমাদের সাথে বেশি দূর যেতে পারবো না। উত্তর দিকে রাস্তার শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারবো। এই রাস্তা পেরিয়ে উত্তরের জঙ্গলে আমি যেতে পারবো না। সেই দিকে যাওয়ার আমার অনুমতি নেই। ঠিক আছে মামা, তাহলে তুমি রাস্তার শেষ প্রান্ত পর্যন্তই চলো। আমি আর যেতে পারবো না অবনী, আমার সীমানা এই পর্যন্তই শেষ। তোমরা এখন যাও। কি বলছে বাঘ? তার সীমানা এই পর্যন্তই, সে আর সামনে যেতে পারবে না। যতটুকু পথ এগিয়ে দিয়েছে তাতেই হবে। তুমি এখানেই থাকো বাঘ, আমরা ফিরে আসছি। ঠিক আছে। দেখো মা, বাবা। তোমরা এখানে? তুমি বাড়ি ফিরছো না, তাই তো খুঁজতে খুঁজতে চলে এলাম। তা না হয় বুঝলাম, তুমি বাচ্চা মেয়েটাকে এই জঙ্গলে কেন নিয়ে আসলে বলো তো? এখানে কত ভয়ঙ্কর পশুরা থাকে। অবনীকে নিয়ে না আসলে তোমায় খুঁজেই পেতাম না। মানে? শোনো তাহলে। আমার অবনী তো সাধারণ মেয়ে নয়। কিন্তু মা, সবই তো বুঝলাম, তুমি পশু পাখির ভাষা বুঝো। কিন্তু মা, এটা তো গোলকধাঁধার পথ, এখান থেকে বের হব কিভাবে? জানি না বাবা, কিভাবে বের হব। দেখো তো অবনী, এখানে 3টা রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ বাবা, রাস্তা তো 3টা, কোনটা দিয়ে যে বের হব? তাই তো, কোন পথ দিয়ে গেলে বের হতে পারবো? বাবা, এটা মনে হয় সেই গোলকধাঁধা। তাই তো মনে হচ্ছে রে মা। তাহলে একটা কাজ করি, আমরা প্রতিটি রাস্তা দিয়ে বের হওয়ার চেষ্টা করি। প্রত্যেকটা রাস্তা দিয়ে যাব, চলো। দেখো মা, 3টি রাস্তায় 3টি গাছ আছে। এবার তাহলে কি করব মা? তোমার পথ কি সঠিক? আলো আমার, তবে শেষে পাবে মিষ্ট ফলের ভান্ডার। অবনী, এই গাছগুলোর কথা আমি শুনতে পাচ্ছি। অবনীর বাবা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, আমিও শুনতে পাচ্ছি। মায়ায় ঘেরা মায়াজাল সবাই, শুনতে পাবে সবাই। এই জঙ্গলের মাটিও ভাষা বুঝে। তোমার পথ কি সঠিক?
ছায়া ঘেরা আমার পথে সোনায় মুড়িয়ে দেব তোমাদের সবাইকে। তোমার পথ কি সঠিক? আমার পথে নেই মিষ্ট ফল, নেই সোনার পাহাড়, নেই তো কোনো ছায়া। আমার পথ শূন্য, তলিয়ে যাবে তোমরা সবাই। মা, বাবা, এটাই সঠিক পথ। এই পথ দিয়ে বের হলে আমরা এই গোলক ধাঁধা থেকে বের হতে পারবো। তুই কি ঠিক জানিস এটাই সঠিক পথ? আমরা সবাই আবার গোলক ধাঁধায় আটকে পড়বো না তো? না মা, আমার মন বলছে এটাই সঠিক পথ। অবনী যেহেতু বলছে, তাহলে এটাই হয়তো সঠিক পথ। চলো চম্পা, আমরা এই পথ ধরেই এগোই। শোনো মেয়ে, তুমি কিভাবে বুঝলে এটাই সঠিক পথ? তুমি বলেছ এই পথে মিষ্টি ফল নেই, নেই সোনা। তুমি শূন্য, তার মানে এই পথ সঠিক পথ বের হওয়ার জন্য। অন্য দুই রাস্তার গাছ বলেছে এক রাস্তায় মিষ্টি ফল আছে, আরেকটি বলেছে সোনায় মুড়িয়ে দিব, তার মানে সেগুলো ভুল রাস্তা। ভারী বুদ্ধিমতী তো তুমি। তোমার হাত সামনের দিকে বাড়াও তো। এই পাতা দিয়ে আমি কি করব? তোমার বুদ্ধিমত্তার জন্য এটা তোমার পুরস্কার। এটি সাধারণ কোনো পাতা নয়। এই পাতা হাতে নিয়ে যদি বলো আমি অদৃশ্য হতে চাই, তুমি অদৃশ্য হয়ে যাবে, কেউ তোমায় দেখতে পাবে না। অদৃশ্য অবস্থায় যদি বলো দৃশ্যমান হতে চাও, তাহলে তুমি দৃশ্যমান হয়ে যাবে। তাই নাকি? তুমি একবার বলেই দেখো। পাতা, আমায় অদৃশ্য করে দাও। পাতা, আমায় দৃশ্যমান করো। আমি কি এই পাতা নিয়ে যাব? অবশ্যই, এটা আমার তরফ থেকে তোমাকে উপহার। তোমরা এখন এই পথ দিয়ে হেঁটে যাও, তোমরা এই মায়ার জঙ্গল থেকে বেরিয়ে যেতে পারবে। তবে মনে রাখবে, সত্যের পথিক। তুমি যদি সত্য হও, তবে তুমি নিমিষেই পেরিয়ে যাবে এই মায়াজালের জঙ্গলখানি। এই দাদার মানে কি? এর উত্তর তো তোমাকেই খুঁজে বের করতে হবে। শুনছো, আমায় একটু সাহায্য করবে? কে ডাকছো এত আকুল করে? কই রে মা, এখানে তো কেউ নেই। না মা, আমি স্পষ্ট শুনতে পেয়েছি কে যেন কাঁদছে। কেউ মনে হয় বিপদে পড়েছে। এটা কোনো মায়াজাল হতে পারে। আমরা সঠিক পথে এসেছি তো। আর আমিও তো কারো কান্নার শব্দ শুনলাম না। তোমরা কি আমায় শুনতে পাচ্ছ না? আমি তোমার কথা শুনতে পাচ্ছি। তুমি কোথা থেকে ডাকছো? তোমার পিছনে দেখো, আমি। তোমার ডানা কিভাবে ভেঙেছে? রক্ত তো পড়ছে। গাছের একটি প্রকাণ্ড ডাল ভেঙে আমার কাঁধের উপর পড়েছিল। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? দাঁড়াও, দেখি কি করা যায়। এই পাতার রস লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, আর ব্যথাও একটু কমবে তোমার। তুমি তো অনেক ভালো মেয়ে, আমার এতটা উপকার করলে তুমি। এই নাও মেয়ে, এটা আমার তরফ থেকে দেওয়া তোমাকে উপহার। তুমি আমার অনেক উপকার করেছো, এটা তারই পুরস্কার। এই পালক দিয়ে আমি কি করব? এই পালক দিয়ে তুমি আকাশে পাখির মতো উড়তে পারবে। পালক হাতে নিয়ে বলবে, পালক ধরো, মনকে ভরো, স্বপ্নের দেশ, জাদুর আলো। পালক, আমায় আকাশে নিয়ে চলো। এটা বললেই তুমি উড়তে পারবে। সত্যি আমি আকাশে উঠতে পারবো? হ্যাঁ গো মেয়ে, তুমি আমার আজ অনেক উপকার করলে। আমায় যদি মনে পড়ে, চোখ বন্ধ করে আমায় স্মরণ করো, আমি তোমার সামনে হাজির হয়ে যাব। ঠিক আছে, তুমিও
ভালো থেকো। অবনী, সামনে তো নদী, যাব কিভাবে আমরা? জানি না মা। অবনী, পিছনে দেখো মা, কোনো রাস্তা নেই। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে এসেছি সেটিও এখন আর নেই। সামনে শুধু নদী। কিভাবে পার হব এই নদী? এখানে কেউ আছেন? আমাদের একটু সাহায্য করুন। এখানে মনে হয় কেউ নেই রে মা। তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? কি সাহায্য? আমাদের এই নদী দিয়ে পার করে দিবে। কিছু পেতে হলে কিছু যে দিতে হয়, তোমায় পার করে দিব। সেই বিনিময়ে তুমি আমায় কি দিবে বলে তো শুনি। আমার কাছে তো তেমন কিছু নেই, কি দিব? আছে আছে, তোমার কাছে আছে। আমি অনেক ক্ষুধার্ত। আমার ক্ষুধা নিবারণ করতে তোমার মা বাবাকে দিতে হবে যে। এটা কখনোই সম্ভব নয়। তুমি অন্য কিছু খেলে বলো। আমি মানুষ খাবো, আর মানুষ দিতে না পারলে আমি চলে যাচ্ছি। আস্তে আস্তে এই পুরো জায়গাটা অদৃশ্য হয়ে যাবে, তোমরা সবাই মারা যাবে। তাহলে তুমি আমাকে দিয়ে ক্ষুধা নিবারণ করো, ওদের দুইজনকে এই জঙ্গল থেকে বের হতে সাহায্য করো। আমার মাকেও খেও না। তুমি মানুষ খেতে চাও তো? আমিও মানুষ, আমায় খেতে পারো। আমার মা বাবার কোনো ক্ষতি করবে না। ঠিক আছে, তাহলে তোমাকেই খাবো। দাঁড়াও, আমার শর্ত আছে। কি শর্ত বলো তো শুনি। তুমি যেহেতু মানুষ খেতে চাও, বলা যায় না। আমায় খেয়ে ক্ষুধা নিবারণ না হলে আমার মা বাবাকে খেয়ে নিতে পারো। তুমি আমায় কথা দাও, তাদের কিছু করবে না। মা, তুই এসব কি বলছিস? আমরা তোর মৃত্যুতে জীবন চাই না। ভয় পেও না, আমি কাউকে খাবো না। অবনী, তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তুমি নিজের জীবনের বিনিময়ে বাবা মায়ের জীবন চেয়েছ। আমাকে সহজে বিশ্বাস করনি, আমাকে প্রতিজ্ঞা করাতে চাইলে। সত্যের পথিক আমি, সত্য হলে তুমি নিমিষেই পেরিয়ে যাবে এই মায়াজালের জঙ্গলখানি। গাছ আমায় এই ধাঁধা বলেছিল। ধাঁধার উত্তর কি তুমি? ধাঁধার উত্তর তো আমি নই, তোমার পরোপকারী মন। সবার কষ্টে ব্যতীত তুমি, তাই সত্যের পথিক হলাম আমি। বাঘ মামা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাদের জন্য অনেক চিন্তা হচ্ছিল, তাই কোথাও যায়নি। চলো তোমাদের এগিয়ে দেই। মারে, তুই না থাকলে আজ কি যে হতো। আমি আর সেই জঙ্গল থেকে বের হতে পারতাম না। আমি অনেকবার বের হতে চেয়েছি, ঘুরে ফিরে সেই একই জায়গায় চলে আসি। তুমি উত্তরের জঙ্গলে গেলে কি করে? আর বলো না চম্পা, আমি প্রতিদিন যেখানে কাঠ কাটি সেখান থেকে কাঠগুলো নিয়ে সামনের দিকে এগোতে থাকি। সামনে তাকিয়ে দেখলাম ওইখানে অনেক কাঠ দেখা যাচ্ছে। ভাবলাম সেখানে গেলে আরো কিছু কাঠ পাবো। সেই কাঠগুলো আবার কেটে রাখা। তারপর? আমি সেই দিকে এগোই, হঠাৎ দেখি চুম্বকের মতো কিছু একটা টেনে আমাকে ভিতরে নিয়ে গেল। আর কখনো ওইদিকে যেও না। তার বলতে কখনোই না। বাবা মা, অনেক হয়েছে, এই নিয়ে আর চিন্তা করো না। সবার উপর দিয়ে আজ অনেক ধকল গেল। যাও, এখন বিশ্রাম নেও। অবনী,
মা অবনী, কি হয়েছে বাবা? তোমার কোথায় কষ্ট হচ্ছে? মারে, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে। আমাদের জন্য তুই কত কষ্টই না করলি। মেয়ে মানুষ হয়েও বনে কাঠ কাটতে যাস। বাবা, আমার কোনো কষ্টই হয় না। জঙ্গলে সবাই আমার বন্ধু, সবাই আমায় কত সাহায্য করে। ওরা বন্য পশু, কবে আবার তোর ক্ষতি করে দিবে? না বাবা, ওরা খুব ভালো, ওরা আমায় কিছুই করবে না। তাই যেন হয় রে মা। বাবা, আমি তোমায় যে করে হোক সুস্থ করে ফেলবো। আর হবার নয় রে, মরণ ব্যাধি থেকে বাঁচার কোনো উপায় নেই। বাবা মেয়ে মিলে কি কথা হচ্ছে শুনি? তেমন কিছু নয়, মেয়েটার উপর যা ধকল যাচ্ছে তাই নিয়েই বলছি। আসলেই গো, মেয়েটার উপর অনেক চাপ পড়ছে। না মা, আমার তো খুব ভালোই লাগে। তুই যা বলিস বুঝি তোরে মা, আমিও তোর সাথে তেমন যেতে পারি না, আর তুইও আমায় নিতে চাস না। সামান্য কাজ, তাই তোমায় নেই না। এটা সামান্য কাজ? কাঠ কেটে তা বাজারে বিক্রি করা সামান্য কাজ কিভাবে? কতটা পরিশ্রমের তা আমি জানি। মা, আমার দেরি হয়ে যাচ্ছে, আমার জঙ্গলে গিয়ে কাঠ কাটতে হবে। আমিও সাথে যাই। তোমার যেতে হবে না, বাবা অসুস্থ, তুমি এখানেই থাকো, আমি যাব আর আসবো। বাবার এই কঠিন রোগ কিভাবে সারানো যায়? আমনি চিন্তিত কেন? কি হয়েছে তোমার? আর বলো না গো, বাবার কঠিন রোগ হয়েছে, কি যে করি। আমি তোমাকে সাহায্য করতে পারি তোমার বাবাকে সুস্থ করতে। কিভাবে বলো, আমার বাবাকে সুস্থ করতে পারবো? সাপরাজের থেকে সাপরাজের মণি আনতে হবে, আর সেই মণি তোমার বাবার শরীরে ছোঁয়ালে সে ভালো হয়ে যাবে। সাপরাজকে কোথায় পাবো? সেই পথ অনেক ভয়ঙ্কর। যত ভয়ানক হোক আমি যাব। তুমি বলো কিভাবে সাপরাজের কাছে যাব? তুমি জঙ্গলের দক্ষিণ দিকে যাবে, গভীর জঙ্গলে দেখবে একটি গুহা আছে, সেটি সাপরাজের গুহা। সেই গুহায় তুমি মণি দেখতে পাবে, সেই মণি আনতে হবে তোমায়। আমি এখনই সেখানে যাব। মনে রেখো, যত যাই হোক সাপরাজের চোখের দিকে তাকাবে না। কেন? সাপরাজের চোখের দিকে তাকালে তুমি পাথর হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকবে। এতগুলো সাপের চোখ ফাঁকি দিয়ে আমি কিভাবে গুহায় ঢুকবো? এই শোন সবাই, কেউ যেন এখানে ঢুকতে না পারে। সাপরাজের কড়া আদেশ আছে, কেউ আসলেই বিষ দাঁত একবারে বসিয়ে দিবি। আমরা কাউরে এই গুহার আশেপাশে ঘেঁষতে দিব না। গুহায় ঢুকা তো দূরের কথা। তাই যেন হয়। আমি এই গুহায় কিভাবে ঢুকবো, কিভাবে মণি নিব? যে করে হোক গুহায় আমায় প্রবেশ করতেই হবে, আমার বাবাকে বাঁচাতেই হবে। বন্ধুরা, অবনী কি পারবে তার বাবাকে সুস্থ করতে? এত সাপরক্ষীদের মধ্যে সাপরাজের গুহায় কি প্রবেশ করতে পারবে অবনী? বাবার জন্য সাপরাজের মণি আনতে পারবে কি? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই চলো, সাপ প্রধান সবাইকে ডাকছে। সবাই চলে গেলে গুহা পাহারা কে দিবে? তো কিকা, তাইলে তুমি গুহা পাহারা দাও, আমরা গিয়া একটু দেখি সাপ প্রধান সবাইকে কেন ডাকছে। ঠিক আছে। সবাই চলো, যাই না আসি কেন আমাদের ডাকছে। জানোই তো, দেরি হইলে সাপ প্রধান আবার রাইগা যাইবো। কি রে, সবাই কোথায় আছিস?
এতবার ডাকছি, কানে কি কথা যায় না? আজ্ঞে প্রধান সাহেব, গুহার নিরাপত্তা দিতে গিয়া একটু দেরি হইয়া গেল। দেরি কেন হবে? তোরা সবাই আসলে কোনো কাজেরই না। সাপরাজ বলেছে আগামী 2 দিন আমাদের সবার তার সাথে থাকতে হবে। সাপরাজের কি কিছু হয়েছে নাকি? তুই কি এখানে নতুন? তুই জানোস না আগামীকাল আমাবস্যা, সাপরাজের শক্তি কমে যাবে। এই সময় কেউ তার ক্ষতি করতে পারে, তাই আমরা আগামী 2 দিন সাপরাজের সাথেই থাকব। তাইলে গুহা পাহারা দিব কে সবাই চইলা গেলে? দেখি কি করা যায়, দেখি। তোদের সবাইকে এখানে দেখতে পাচ্ছি, কিন্তু তক্ষিকা কোথায়? আমারে ক্ষমা কইরা দিবেন, আপনার অনুমতি ছাড়াই তক্ষিকাকে আমি গুহা পাহারা দিতে কইছি। এতদিনে তুই একটা ভালো বুদ্ধি করেছিস। তোর নাম অগ্নিনাগ হলে কি হবে? তোকে দেখলে আমার মনে হয় তুই নিস্তেজ। যাক, এতদিনে একটা কাজের মতো কাজ করলি। তক্ষিকা, আগামী 2 দিন তোমার গুহা পাহারা দিতে হইব। কেন, তোমরা সবাই কোথায় যাবে? তক্ষিকা, তুমি তো জানোই আমাবস্যায় সাপরাজের শক্তি কইমা যায়। আগামীকাল তো আবার আমাবস্যা। ঠিক আছে, তোমরা সবাই যাও। তুমি একা পাহারা দিতে পারবা তো? আমায় নিশ্চিন্তে ভরসা করতে পারেন, আমি গুহায় কাউকে ঘেঁষতে দেব না। আমি তক্ষিকা, আমি সাধারণ সাপ নই। ও আচ্ছা, অমাবস্যায় সাপরাজের ক্ষমতা কমে যায়, আর সবাই তো চলেই যাচ্ছে। একটাই মাত্র প্রহরী সাপ আছে, তক্ষিকা। যত বড় বিষধর হোক, আমার এই সুযোগ কাজে লাগাতে হবে। কিভাবে যে গুহায় প্রবেশ করব? এই তক্ষিকা তো গুহা থেকে একটু নড়ছেও না। আমার কাছে তো অদৃশ্য হওয়ার গাছের পাতা আছে, এখন সেটাই কাজে লাগাতে হবে। পাতা, আমায় অদৃশ্য করো। তক্ষিকা, তুমি যতই শক্তিশালী হও, আমায় গুহায় প্রবেশ হতে আটকাতে পারবে না। কোনো কিছু ভিতরে গেল নাকি? দূর, কি সব উল্টা পাল্টা চিন্তা করছি। কি যাবে, কেউই তো নেই এখানে। কি ব্যাপার, এখানে কি কোনো মানুষ প্রবেশ করেছে? আমার চোখ ফাঁকি দিয়ে কে ঢুকেছে ভিতরে? ভিতরে কে আছিস? বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তক্ষিকাকে আমায় দেখতে পেয়ে গেল নাকি? এখন আমি কি করব? বিধাতা, আমায় রক্ষা করো। তার মানে আমি এখনো অদৃশ্য আছি। তাহলে তক্ষিকা কিভাবে বুঝতে পারলো এখানে কেউ প্রবেশ করেছে? এখানে কে আছিস? সামনে বেরিয়ে আয় বলছি। পায়ের ছাপ যেহেতু এখানে এসে থেমেছে, তার মানে যে গুহায় ঢুকেছে সে এখানেই আছে। ও, তাহলে আমার পায়ের ছাপ দেখেই তক্ষিকা বুঝতে পেরেছে এখানে কেউ আছে। যত তাড়াতাড়ি সম্ভব সবাই আসার আগে মণিটা নিয়ে চলে যেতে হবে। তক্ষিকা, সব ঠিকঠাক আছে তো নাকি? কিচ্ছু ঠিক নেই। আর আপনাদের তো 2 দিন পর আসার কথা, আপনি আবার চলে আসলেন যে। আর কইও না, সাপরাজ কইছে এত সাপকে থাকতে হইব না, কয়েকজন থাকলেই হইব। আরো কইলো ওই তক্ষিকার পক্ষে একা গুহা পাহারা দেওয়া সম্ভব না, তাই আমি সহ আরো কয়েকজন সাপরে এই গুহা পাহারাতে সাপরাজ পাঠাই দিল। সাপরাজ কি আমায় একটুও ভরসা করতে পারলো না? ঠিক তা নয়, তবে সাপরাজের কাছে একটা পাথর আছে, আমরা সবাই জানি। হ্যাঁ, সেটি তো আগাম বিপদের আভাস দেয়।
সাপরাজের পাথরটা কেমন জানি লাল বর্ণ হইয়া গেছে, মনে হয় কোনো বিপদ হইতে চলতেছে। সাপরাজ ঠিকই ধরেছে অগ্নিনাগ, এই গুহায় কেউ একজন প্রবেশ করেছে। তক্ষিকা, তুমি তারে ঢুকতে দিলা কেন? তুমি থাকতে সে কেমনে গুহায় প্রবেশ করলো? আপনি ক্ষিপ্ত হবেন না, আমি কাউকে গুহায় প্রবেশ করতে দেখিনি, কিন্তু পায়ের ছাপ দেখতে পেয়েছি। কি কও? তাইলে সে ঢুকলো কেমনে? জানি না। তুমি যেহেতু তারে দেখতাছো না, আমিও কাউরে দেখতে পাইতাছি না, তার মানে যে ঢুকছে সে মনে হয় তাইলে অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখে। কে এই ক্ষমতা ধর? আমরা তাকে ধরবো কিভাবে? জানি না, সাপরাজ আসা পর্যন্ত কড়া পাহারায় থাকতে হইব। তোমরা সবাই গুহার চারপাশে থাকবা, কোনো কিছু চোখে পড়লে আমারে জানাইবা। যাও, সবাই গুহার চারপাশে যাও। তক্ষিকা, তোমার কাছে যদি কোনো কিছু অস্বাভাবিক লাগে আমারে কিন্তু অবশ্যই জানাইবা, বুঝছো? ঠিক আছে, ঠিক আছে। এত কড়া পাহারায় আমি গুহা থেকে মণি নিয়ে বের হব কিভাবে? আমায় দ্রুত মণি খুঁজে এখান থেকে বেরিয়ে যেতে হবে সাপরাজ আসার আগে। কি গো শুনছো? মেয়েটা কোন সকালে গেল কাঠ কাটতে, সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল, মেয়েটা তো এখনো ফিরলো না গো। কি বলো, মেয়েটা এখনো ফিরেনি? অবনীর কোনো বিপদ হলো না তো? জানি না গো, আমি নয়তো একটু এগিয়ে দেখি মেয়েটা কোথায় গেল। তুমি একা একা যেতে পারবে? আজ নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। না পারছি নিজের মেয়েকে আগলে রাখতে, না পারছি তোমার পাশে ঢাল হতে। এসব নিয়ে তুমি এত ভেবো না তো, আমি এগিয়ে দেখি অবনী কোথায় গেল। কি গো, কোথায় কষ্ট হচ্ছে তোমার? চিন্তা করো না, ঠিক আছি। আমি কি গ্রামের মোড়ল চাচাকে ডেকে আনবো? কেন গো? মোড়ল চাচা তো অনেক গাছগাছরা লতা পাতা দিয়ে ঔষধ বানায়, তোমার অসুস্থতা দেখে যদি কিছু ওষুধ দেয় বানিয়ে, তাই আর কি। আর কত ঔষধি না খেলাম, কোনো উপকার কি হলো? এটা মরণ ব্যাধি, ঔষধে আর কাজ হবে না। কি সব অলক্ষণে কথা বলছো? আমার জন্য আর চিন্তা করো না, মেয়েটা কোথায় গেল একটু দেখো। হ্যাঁ গো, দেখি মেয়েটা আসছে না কেন। সাপরাজের মণি পাহারাবিহীন কেন? এটা কোনো ফাঁদ নয় তো? ও বাবা গো! কে চিৎকার করলো? সবাই কি কারো চিৎকার শুনতে পাইছো? অগ্নিনাগ, আমিও চিৎকার শুনেছি। সবাই খুঁজা দেখো কোথা থেকে এই চিৎকারের আওয়াজটা আইলো। কে আছো এখানে? আমার অনুমতি ছাড়া এখানে কে প্রবেশ করেছে? সাপরাজ, সাপরাজ, গুহায় কেউ প্রবেশ করছে। তোমরা কেউই তাকে দেখোনি? সাপরাজ, তাকে আমরা দেখতে পাচ্ছি না। মায়া বলে কেউ এখানে প্রবেশ করেছে, আর তোমরা সবাই এখনো তাকে খুঁজে পাচ্ছ না? আমরা খুঁজতেছি সাপরাজ। তোমাদের খোঁজার ধরন দেখলাম তো, আমারই কিছু করতে হবে। ক্ষমা করবেন সাপরাজ, আপনি তো আমাবস্যার আগে গুহায় থাকেন না, আপনি আজ এখানে যে? আমার মায়াবী পাথরে আলো জ্বলছে, পাথর কাঁপছে। পাথরটি কাঁপতাছে কেন সাপরাজ? তুমি জানো না, মায়াবী পাথর তখনই কেঁপে ওঠে যখন কেউ মণিতে স্পর্শ করে। সাপরাজ, একটু আগেই কে যেন জোরে চিৎকার করছে। সে হয়তো মণি স্পর্শ করেছে, তাই সে চিৎকার করেছে, কারণ আমার অনুমতি ছাড়া কেউ মণিতে স্পর্শ করলে সে ভস্ম হয়ে যাবে। তার মানে সাপরাজের অনুমতি ছাড়া কেউ মণি স্পর্শ করলে ভস্ম হয়ে যাবে? টিয়া তো আমায় এটা বলেনি, হয়তো টিয়া জানে না।
এই গুহায় আমার অনুমতি ব্যতীত কে প্রবেশ করেছো? সামনে এসো, সামনে এসো বলছি। কে ওখানে আমার অনুমতি ছাড়া গুহায় প্রবেশ করেছে? এই মেয়ে, তোমার এত বড় সাহস! তুমি আমার অনুমতি ছাড়া গুহায় প্রবেশ করেছো, আবার আমার মণি চুরি করছো? সাপরাজ, আমি চোর নই। তুমি চোর নও, তাহলে মণি কেন ধরেছিলে? আমার বাবা খুব অসুস্থ, তাকে সুস্থ করার জন্য আপনার মণি নিতে এসেছি। আমার অনুমতি ছাড়া কেন? আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দিন। সত্যি করে বলো তো, তোমার উদ্দেশ্যটা কি? আমি সত্যি বলছি, আমার বাবা খুব অসুস্থ, শয্যাশায়ী, তাই তাকে সুস্থ করতে আপনার মণি নিতে এসেছি। আমি বিষধর তক্ষিকা, আমায় বোকা বানানো। অবনী, অবনী, কোথায় তুই মা? কি করছো কি সবাই? থামো বলছি, থামো বলছি, থামো! সাপরাজ, আমায় ক্ষমা করবেন। আমি নিজের বাবাকে সুস্থ করার জন্য আপনার অনুমতি ছাড়া আপনার গুহায় প্রবেশ করেছি। দয়া করে ক্ষমা করবেন। অপরাধ কখনো ভুল হতে পারে না। তুমি অপরাধ করেছো, এর কোনো ক্ষমা নেই। ভুলের ক্ষমা হতে পারে, অপরাধের নয়। তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে। যে বাবার সুস্থতার জন্য তুমি আমার মণি চুরি করতে এসেছো, তাকেই আমি বিষ বলে মেরে ফেলবো। সাপরাজ, এমনটা করবেন না, ক্ষমা করুন। তুমি কি আমার অবনীকে দেখেছো? অবনীকে তো দেখিনি। কি হয়েছে অবনীর? তুমি যে কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। তুমি আমার কথা বুঝতে পারছো না? বাঘ, তুমি কি বোঝাচ্ছ বুঝতে পারছি না। তুমি কি আমার কথা বুঝতে পারছো? ওহ, তাহলে তুমি আমার কথা বুঝতে পারছো। আমায় কি অবনীকে খুঁজতে সাহায্য করতে পারবে? বাঘ, এটা তুমি আমায় কোথায় নিয়ে এলে? চটপট পটপট মটাস, কটমট মটমট পটাস। বাঘ, আমায় তুমি কোথায় নিয়ে এলে? কে নি মন্ত্র পড়ছে? শুনছেন বাবা, আমরা একজনকে খুঁজছি। কাকে খুঁজছিস? আর কি এত প্রয়োজন যে তোরা আমার কাছে চলে এলি? অবনীকে খুঁজছি। কে অবনী? আপনি কি বাঘের ভাষা বোঝেন? এমন কোনো প্রাণী নেই যার ভাষা আমি বুঝি না। বাবা, দয়া করে আমার মেয়েটিকে খুঁজে দেন। তোর মেয়ের কি হয়েছে? বাবা, ও প্রতিদিন সকালে জঙ্গলে কাঠ কাটতে আসে, আজও এসেছে, কিন্তু এখনো সে ফিরেনি। ওরে কোথাও খুঁজে পেলাম না। দাঁড়া, আমি দেখছি। তোর মেয়ে পাথর হয়ে গেছে সাপরাজের গুহায়। না, এটা হতে পারে না। বাবা, অবনী পাথর কিভাবে হলো? তুই জানিস না, সাপরাজের চোখের দিকে যে তাকায় সে পাথর হয়ে যায়। অবনী সেখানে কেন গেল? আসলেই তো, অবনী সেখানে কেন গেল? নিজের বাবাকে সুস্থ করতে সাপরাজের মণি আনতে গিয়েছিল অবনী। এ তুই কি করলি রে মা? আমাদের জন্য কেন এত ভাবিস তুই?
ওরে বোকা, কাঁদিস না, কাঁদিস না। কাঁদলে কি অবনী তোর কাছে ফিরে আসবে? বাবা, কিভাবে আমি অবনীকে পাথর থেকে মানুষ করতে পারবো? অবনীকে এই বন্দিদশা থেকে বাঁচানোর কি কোনো উপায় নাই? না, কোনো উপায় নেই। কোনো কি উপায় নেই? সাপরাজ নিজে যদি চায় তাহলেই অবনীর মুক্তি হবে। আমি সাপরাজের কাছে যাব, সাপরাজকে অনুরোধ করব আমার মেয়েকে বন্দি থেকে মুক্তি দিতে। যতটা সহজ ভাবছিস ততটাও সহজ নয়। সাপরাজ অবধি পৌঁছাতে পারিস কিনা তাই সন্দেহ। হা 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 হা। আর যদি পৌঁছাতে পারিসও, সাপরাজ বন্দিকে মুক্তি দিবে না, কারণ তাহলে তার এই শক্তি সারা জীবনের মতো তার থেকে চলে যাবে। সাপরাজের কোন শক্তি চলে যাবে? চোখ দিয়ে পাথর বানানোর শক্তি চলে যাবে। তার চোখের দিকে কেউ তাকালে আর কখনো কেউ পাথর হবে না। তাহলে কি করব বাবা? এখানে আমার কিছুই করার নেই রে মা। মেয়েটা সেই কখন বের হলো, এখনো যে ফিরলো না। চম্পা তাকে খুঁজতে গিয়ে সেও ফিরছে না। হায় 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 হায়, না জানি ওদের আবার কোনো বিপদ হলো না তো? কেন গেলি রে মা? এখন আমি তোকে বাঁচাবো কি করে? চম্পা, চম্পা, তুমি কাঁদছো কেন? আমার অবনী কোথায়? কি হলো বলো, কোথায় আমার অবনী? ওকে দেখছি না যে। অবনী আর ফিরবে না, ও যে পাথর হয়ে গেছে। কি উল্টো পাল্টা বলছো চম্পা? আমি সত্যি বলছি। অবনী আমার জন্য এত বড় ঝুঁকি নিল। কেন করলি মা তুই এমনটা? কেন করলি? আমি কি করে আমার মেয়েটাকে খুঁজবো? কি করব? বুঝতে পারছি না কেন বিধাতা আমাদের সাথেই এমন করেন। যা কিছু হয়ে যাক, আমি সাপরাজের কাছে যাব, আমার মেয়েকে আমি ফিরিয়ে আনবো। সাপরাজ তোমার কথা শুনবে কি? সে কি তার শক্তি হারাতে চাইবে বলো? আমি জানি না, কিন্তু আমার মেয়েকে লাগবেই। কে তুমি মেয়ে? পাথর অবস্থায়ও তোমার রূপ যে আমায় মোহনীয় করছে। তুমি যদি মণি চুরি করতে না আসতে, তোমায় শাস্তি দিতে চাইতাম না আমি। কেন করলে তুমি এমনটা? কেনই বা আমার চোখের দিকে তাকালে? এইটা আপনি কি করলেন সাপরাজ? কি করেছি আমি? আজ অমাবস্যার প্রহর, আপনি কেন মানব রূপ নিলেন? এক অসম্ভব সুন্দর মানবীকে সাপ রূপে দেখে মন যে ভরছে না, তাই মানব রূপ নিলাম। তুমি এখন যাও। আপনি ভুল করছেন, রূপের মোহে পড়ে আপনি ভুল করছেন। আপনি তো জানেন এই মেয়েটি মণি চুরি করতে এসেছে। সে বলেছে তার বাবার জন্যই সে এই কাজটি করেছে। তাহলে তো এটার অপরাধ থাকে না, তাই না? বাবা মায়ের জন্য সব করা যায়। আপনি ভুল করছেন, ভুল থেকে দয়া করে বের হন। এই মেয়ে মণি চুরি করতেই এসেছে, আর ধরা পড়ে এখন নাটক সাজিয়েছে। বেরিয়ে যাও এখান থেকে। হে ভুবন মোহিনী, আমি কখনো কারো মায়ায় পড়িনি। তুমি আমায় তোমার মায়ায় কিভাবে আবদ্ধ করলে? সাপরাজ, আমি চোর নই। আমি নিজের বাবাকে সুস্থ করার জন্য আপনার অনুমতি ছাড়া আপনার গুহায় প্রবেশ করেছি। দয়া করে ক্ষমা করবেন। তুমি কি জানো, তোমার কণ্ঠ এখনো আমার কানে বাজছে। তোমার কণ্ঠ আমায় তোমার কাছে টানছে।
তোমার শরীরে যে নীলচে দাগ, এই দাগগুলি দেখলে চাঁদের কথা মনে পড়ে যায়। জানো তো মেয়ে, চাঁদেরও কলঙ্ক থাকে, যেমনটা তোমার রয়েছে। তুমি চিন্তা করো না, আমি সাপরাজের কাছে যাব, অবনীকে সাথে করেই নিয়ে তবেই ফিরবো। এটা এক মায়ের প্রতিজ্ঞা। তুমি আমার অবনীকে ফিরিয়ে আনতে পারবে? দেখো, ঠিক ফিরিয়ে আনবো। বাঘ, আমায় তুমি সাপরাজের গুহায় নিতে পারবে? সাপরাজের গুহায় কোনো পাহারা নেই কেন? তাই তো। বাঘ, চলো গুহার ভেতরে যাই। এই কোথায় এলাম? এখানে তো কোনো সাপ নেই। সেটাই তো, আমার জানা মতে এটাই সাপরাজের গুহা। বাঘ, চলো আমরা পুরো গুহা ঘুরে দেখি, অবনীকে পাই কিনা। অবনী, মারে, এ কি দশা হলো তোর? এই কে তুমি? এখানে না বলে ঢুকে কেন? তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। এই মানুষটা মনে হয় আমাদের ভাষা বুঝতে পারছে না। এখন তাহলে কি করব? তুমি মানব রূপ নিয়ে কথা বলো, আমরা তো ইচ্ছাধারী। কে তুমি মানবী? সাপরাজের অনুমতি ছাড়া গুহায় কেন প্রবেশ করেছো তুমি? আমায় ক্ষমা করো, আমি আমার মেয়েকে খুঁজতে এসেছি। মণি চুরি করতে আসা মেয়েটা তোমার মেয়ে? না, আমার মেয়ে চোর নয়, দয়া করে আমার মেয়েকে চোর বলো না। চোরকে চোর বলবো না তো কি বলবো? না না, ও চোর নয়। তুমিও তো চোর হতে পারো। যখন দেখলে কেউ নেই গুহায়, তাহলে লুকিয়ে প্রবেশ করলে কেন? না, আমি চোর নই, বিশ্বাস করো, আমি চোর নই। আমি আমার মেয়ের জন্য এসেছি। তোমাকে বিশ্বাস করতে পারছি না। অবনী চোর নয়, অবনীর মাও চোর নয়, অবনী খুবই ভালো মেয়ে। চুপ করে তুমি। সাপরাজ আসা পর্যন্ত তোমরা এখানেই বন্দি থাকবে। আজ 2 দিন চম্পার কোনো খোঁজ নেই। চম্পার কোনো বিপদ হলো না তো? অবনী, অবনী কোথায় তুই মা? রক্ষী, রক্ষী। জি সাপরাজ, কি হয়েছে বলুন। এরা এখানে বন্দি কেন? আপনার অনুমতি ছাড়া গুহায় প্রবেশ করেছে, তাই ওদেরকে বন্দি করে রেখেছি। ওরা কেন গুহায় প্রবেশ করেছে ওদের জিজ্ঞেস করনি? অবনী নামের মেয়েটিকে খুঁজতে ওরা এই গুহায় ঢুকেছে। যাও, ওদের মুক্ত করো। কি বলছেন কি? এদের মুক্ত করলে এরা আপনার ক্ষতি করতে পারে। আগেরবার দেখেননি একজন মানবী আপনার মন চুরি করতে এসেছিল? যা বলছি তাই করো, মুক্ত করো ওদের। ঠিক আছে, ঠিক আছে। সাপরাজ, দয়া করে আমার মেয়েকে মুক্ত করে দেন। অবনী কি তোমার মেয়ে? জি সাপরাজ, অবনী আমার মেয়ে। আমার চোখের দিকে তাকিও না, তুমিও পাথর হয়ে যাবে। আমার মেয়ে কোনো দোষ নেই। অবনী ওর বাবাকে বাঁচাতে আপনার মনি নিতে এসেছে। দয়া করে ওকে আপনি ক্ষমা করে দেন। সাপরাজ, সাপরাজ, এরা সব মিথ্যেবাদী। আপনি একবার শুধু আদেশ করুন, আমরা সবাই মিলে তাদেরকে বিষ বলে মেরে ফেলবো। রক্ষী, তোমরা সবাই এখন এখান থেকে যাও। সাপরাজ নিজেকে বিপদের মুখে ফেলছে। উনি এখন তা বুঝতে পারছেন না। সময় হলে ঠিকই বুঝবে। আস্তে কথা বলো, সাপরাজ একবার শুনলে জানে মেরে ফেলবে। নিজেকে সংযত করো। আমায় নিয়ে কারা কথা বলে ফিসফিস করে?
না সাপরাজ, আপনাকে নিয়ে নয়, বাকি সব প্রহরী সাপকে কড়া পাহারায় থাকতে বলেছি। ঠিক মতো পাহারা দাও। ঠিক আছে, ঠিক আছে। বাঘ, তুমি বলো, অবনীর মা কি সত্যি বলছে? অবনীর মা সত্যি বলছে, আর অবনীও খুব ভালো মেয়ে। অবনী এতটা ভালো? জি সাপরাজ, আমার অবনী লাখে একটা। দয়া করে আমার অবনীকে মুক্ত করে দেন। সাপরাজ, অবনী অনেক ভালো, এমনকি সে জঙ্গলের সব পশু পাখির কথা বোঝে। অবনী, আজ পর্যন্ত কোনো নারীকে আমার ভালো লাগেনি। এত এত সুন্দর সাপের মধ্যে কাউকে চোখে লাগেনি। হে ভুবন মোহিনী মায়াবতী, তোমার এত গুণ, তুমি পশু পাখির ভাষাও বোঝো, তোমার পরোপকারী মনোভাব, এসব শুনে আমি যে আরো মুগ্ধ হয়ে গেছি তোমার প্রতি। মোহনীয় তুমি, তুমি হবে সাপমহলের সর্পরানী। সাপরাজ, কি ভাবছেন? আমার মেয়েকে মুক্ত করে দিবেন তো? সাপরাজ, কি ভাবছেন? আমার মেয়েকে মুক্ত করে দিবেন তো? কিভাবে এই বন্দি দশা থেকে মুক্তি করব তা তো আমিই জানি না। জানলে কখনোই আমার ভুবন মোহিনীকে পাথর করে রাখতাম না। সাপরাজ, কিছু বলছেন না যে? মুক্ত করবেন তো আমার অবনীকে? আমি যে জানি না কিভাবে মুক্ত করতে হয় এই বন্দি দশা থেকে। কিন্তু আমি জানি। তা কিভাবে? আমাকে বাবা বলেছে। সাপরাজ বন্দিকে মুক্তি দিবে না, কারণ তাহলে তার এই শক্তি সারা জীবনের মতো তার থেকে চলে যাবে। কি? আমি শক্তি হারিয়ে ফেলবো? জি, আপনি যদি একটু দয়া করতেন। হাত জোর করতে হবে না, আমি দেখি কি করা যায়। রক্ষী, রক্ষী। জি বলুন সাপরাজ। অতিথিদের নিয়ে আমাদের অতিথিশালায় বসাও। তাদের যা যা প্রয়োজন তাদের দিবে, কেমন? কোনো অযত্ন যাতে না হয়। আগে ঠিক আছে সাপরাজ। সাপরাজের হলোটা কি? মানুষদের এত যত্ন করছে কেন? কি হয়েছে? আর বললো না, সাপরাজ খুব বাড়াবাড়ি শুরু করেছে, বুঝেছো? যা বলেছো বলেছো, আর কিছুই বলো না। সাপরাজ শুনলে তোমায় মেরেই ফেলবে। তুমি যাই বলো, সাপরাজের মতি গতি কিন্তু আমার ঠিক লাগছে না। কেন, কি হয়েছে? আমার মনে হয় এই সাপরাজ ওই পাথর হয়ে যাওয়া মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। তুমি ঠিক জানো তো? হ্যাঁ, আমার কাছে তো তাই মনে হচ্ছে। দেখো অতিথিদের কিছু লাগবে কিনা। ঠিক আছে, ঠিক আছে, দেখছি। সাপরাজ অন্য কাউকে ভালোবাসতে পারে না। সাপরাজ, আপনি কি আমার ভালোবাসা দেখতে পান না? আপনি সাধারণ এক মানবীয় মায়ায় পড়লেন। হে ভুবন মোহিনী, তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারবো। শক্তি ত্যাগ করা আমার কাছে তেমন কোনো ব্যাপারই নয়। তোমার জন্য আমি যে সব করতে পারি। রক্ষী, রক্ষী। জি সাপরাজ। অতিথিদের কোনো কিছুর সমস্যা হচ্ছে না তো? জি না সাপরাজ। সবাইকে এখানে হাজির করো। সাপরাজ, আপনি কি কিছু ভেবেছেন? আমার অবনী ঠিক হবে তো? আমি আমার শক্তি বিসর্জন দিতে রাজি। আমি অবনীকে এই দশা থেকে মুক্ত করতে চাই। চলুন সেই বাবার কাছে, আমাকে নিয়ে চলুন, আমি যাব। সাপরাজ, এটা কি ঠিক হচ্ছে? একটা সাধারণ মেয়ের জন্য আপনার শক্তি বিসর্জন দেওয়া? ও সাধারণ নয়, ও অসাধারণ। হিড়িং বিড়িং চিড়িং চিড়িং পক।
বাবা, সাপরাজকে নিয়ে এসেছি। সে নিজের শক্তি বিসর্জন দিতে রাজি। সাপরাজ নিজের শক্তি বিসর্জন দিবে? বিশ্বাস না হলে সাপরাজকে জিজ্ঞেস করুন। সাপরাজ নিজেই তো এখানে এসেছে। আমি আমার শক্তি ত্যাগ করতে চাই। যতক্ষণ আমি চোখ খুলতে বলবো না ততক্ষণ চোখ খুলবে না। ঠিক আছে। তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তাও চোখ খুলতে পারবে না। আমার কষ্ট হবে কেন? তোমার শক্তি সারা জীবনের মতো তোমার থেকে দূর হয়ে যাবে, আর সেজন্যই তুমি তীব্র যন্ত্রণা পাবে। অবনী, তোমার জন্য সমস্ত তীব্র যন্ত্রণাও সহ্য করতে আমি রাজি আছি। অবনী, তুমি শুধু আমার হলেই এই কষ্ট আর থাকবে না। তুমি কি শক্তি ত্যাগ করতে চাও না? আমি রাজি। ইরিং বিরিং চিড়িং চিড়িং পক পক, ইরিং বিরিং চিড়িং চিড়িং ফক ফক। জ্বলে যাচ্ছে আমার চোখ, জ্বলে যাচ্ছে। চোখ খুলো না সাপরাজ। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। চোখ ভুলেও খুলো না। তিমির ছায়া দূর হোক, অন্ধকার হোক মলিন, পাথরের শক্তি গলে যাক, চোখের অভিশাপ হোক বিলীন। আমার চোখগুলো এখন আর জ্বলছে না। তোমার শক্তি চলে গেছে, এখন তুমি চোখ খুলতে পারো। আমার শক্তি কি পুরোপুরি চলে গেছে? দেখো আমার চোখের দিকে। আমার কি কিছু হয়েছে? না। তোমার চোখে তাকালে কেউই এখন থেকে আর পাথর হবে না। অবনী তো পাথর, সে কি মানুষ হতে পারবে? তুমি এখন যদি অবনীর দিকে তাকাও, সে আবার মানুষের রূপে ফিরে আসবে। অবনী আবার আগের মতো মানুষ হয়ে যাবে, আমায় কত ফল খাওয়াবে। অবনী ঠিক হয়ে যাবে বাঘ, আর তোমায়ও ফল খাওয়াবে। অবনী, অবনী, তুমি কি ঠিক আছো? জি সাপরাজ, আমি ঠিক আছি। মা, বাঘ মামা, তোমরা এখানে? আর বলিস না, তোকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। কতটা কষ্ট হয়েছে জানিস? কেন না জানিয়ে সাপরাজের গুহায় চলে এলি? অবনী, এমন কাজ আর কখনো করো না। মা, বাঘ মামা, আমি এখানে এসেছি বাবাকে সুস্থ করতে। মন খারাপ করো না, তোমার মনের সব আশাই আমি পূরণ করব। রক্ষী, রক্ষী, কোথায় সবাই? সাপরাজ, আদেশ করুন। অবনীর বাবাকে নিয়ে এসো এখানে যত দ্রুত সম্ভব। আমার বাবার ক্ষতি করবেন না দয়া করে। আমি ভুল করেছি, আমায় শাস্তি দেন। হে ভুবন মোহিনী, তোমায় কিভাবে শাস্তি দিব আমি? তোমার জন্য এই জীবনটাও যে দিতে পারি আমি। সাপরাজ, চুপ করে থাকবেন না, দয়া করুন আমায়। আমি তোমার বাবার কোনো ক্ষতি করব না, তুমি অযথা কোনো চিন্তা করো না। তাহলে আমার বাবাকে এখানে কেন আনছেন? তা তুমি আনলেই দেখতে পাবে। তোমরা আমাকে কোথায় নিয়ে এলে? সাপরাজের আদেশ মতো আপনাকে নিয়ে এসেছি। তোমরা কি আমায় সাপরাজের গুহায় এনেছো? কিন্তু কেন? তা আমরা জানি না, সাপরাজ নিজেই বলবে। এই সাপরাজ, অবনীর বাবাকে নিয়ে এসেছি। ঠিক আছে, তুমি যাও। আমি আমার বাবার কাছে যাব। আমরা সবাই যাব, চলুন সবাই। অবনী, অবনী মারে, তুই কোথায় চলে গিয়েছিলি মা? বাবা, কেঁদো না, এই তো আমি ভালো আছি। আমার জন্য কেন এত বড় ঝুঁকি নিয়েছিস মা? জানিস আমি কতটা চিন্তায় ছিলাম। চিন্তা করো না বাবা, সব ঠিক হয়ে যাবে।
আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে না তো? কে তুমি বাবা? আমি সাপরাজ। সাপরাজ, ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমায় এখানে কেন নিয়ে এসেছো? চম্পা, চম্পা, আমি বুঝতে পারছি চম্পা। দেখো, আমি আগের মতো দাঁড়াতেও পারছি। হ্যাঁ গো, তুমি তো আগের মতো হয়ে গেছো। আপনি জিজ্ঞেস করেছিলেন কেন এখানে এনেছি আপনাকে। আপনাকে সুস্থ করতেই এখানে এনেছি। অবনী আপনাকে সুস্থ করার জন্য এখানে এসেছে, তাই আমি সুস্থ করে দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ সাপরাজ। আমি যে তোমায় কতটা ভালোবাসি তুমি কি বুঝতে পারো? আপনি চুপ যে। ভাবছি তোমাকে না বুঝেই অনেক কষ্ট দিয়ে ফেলেছি, পারলে আমায় ক্ষমা করে দিও। না সাপরাজ, আপনি যা করেছেন সঠিক করেছেন। আমি অনুমতি নিয়ে প্রবেশ করিনি, এটা আমার ভুল। জানিস মা, সাপরাজ নিজের শক্তি ত্যাগ করেছে। আপনি আমার জন্য অনেক করেছেন, নিজের শক্তি ত্যাগ করলেন, আমার বাবাকে সুস্থ করলেন। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। এই নাও অবনী, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য। এই পাথর দিয়ে আমি কি করব? এই পাথর এক অমূল্য পাথর। এই পাথর মাটিতে রাখলে আকাশের রংধনুর পথ হবে। সেই পথ দিয়ে যেখানেই যেতে চাও যেতে পারবে। সত্যি? হ্যাঁ, সত্যি। বিশ্বাস না হলে তুমি মনে মনে তোমার বাড়ির গন্তব্যের কথা ভেবে মাটিতে রাখো, দেখো রংধনুর পথ তৈরি হয়ে যাবে। ঠিক আছে। সাপরাজ, আজ আসি। যাও তবে। আমিও তাহলে এখন জঙ্গলে যাই। হ্যাঁ, যাও। সাপরাজ অনেক ভালো, যতটা হিংস্র শুনেছি ততটা নয়। হ্যাঁ হ্যাঁ গো, খুব ভালো। আসলেই মা, খুব ভালো সাপরাজ। কাল থেকে তোর আর কাঠ কাটা লাগবে না, আমি সুস্থ হয়ে গেছি। এখন থেকে আমি কাঠ কাটবো। মাত্র সুস্থ হলে বাবা, এখনই কাজ করতে চাইছো? আমি তো আছি নাকি? তোকে নিয়েই তো ভারী চিন্তা রে মা, তুই কি বুঝবি? চিন্তা করো না বাবা, তোমার এখন থেকে কিছুই করতে হবে না। চিন্তা চলে আসে রে মা। এখন আর চিন্তা করো না। মা, আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে। খাবার খেয়ে যা, আর আজ তুই না গেলে হয় না? আমি আর তোর বাবাই যাই নয়তো। তোর উপর তো কতই না ধকল গেল। কিছুই হবে না, এত চিন্তা করো না। তাহলে একটু খাবার খেয়ে যা। আপনারা এখানে? জি, আমাদেরকে সাপরাজ পাঠিয়েছেন। সাপরাজ আপনার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। কি হচ্ছে এসব? সাপরাজ আপনার মেয়েকে খুবই পছন্দ করে, তাকে সে বিয়ে করতে চায়। সাপ আর মানুষের কি কখনো বিয়ে হয়? কেন হয় না? আমি অবনীকে সর্পরানী করতে চাই, যদি আপনাদের অমত না থাকে। সাপরাজ, আপনি যে প্রস্তাব দিচ্ছেন তা কিভাবে মেনে নিব বলুন? আপনি সাপ আর আমার অবনী মানুষ। অবনী, তুমি কি আমায় বিয়ে করতে পারবে? আমি যে তোমায় খুব ভালোবাসি। সাপরাজ, আপনি খুবই ভালো, কিন্তু আপনাকে আমি বিয়ে করতে পারবো না। আমি আপনাকে ভালোবাসি না। তুমি যদি আমায় ভালো না বাসো, তোমার কাছে আমি আর কখনোই আসবো না। আমি তোমায় ভালোবাসি বলেই জোর করব না কখনো। যদি কখনো মনে হয় আমায় ভালোবেসে বিয়ে করতে পারবে,
তাহলে আমার কাছে এসো। অবনী, আমি কতটা হিংস্র তুমি তা জানো না। আমি যা চাই তা আদায় করে নিই। স্বইচ্ছায় তুমি যদি আমার কাছে না আসো, তাহলে তোমাকে জোর করেই আনবো। সাপরাজ কিন্তু খারাপ নয়, আমাদের অবনীও তো বড় হয়েছে, বিয়ে তো দেওয়াই লাগবে। সাপরাজ পাত্র হিসেবে কিন্তু খারাপ নয়। সেটা আমিও ভাবছি। বন্ধুরা, সাপরাজ কি অবনীকে বিয়ে করতে পারবে? অবনীর বাবা মা কি সাপরাজকে মেনে নিবে? অবনী কি করবে, নাকি সাপরাজ জোর করে বিয়ে করবে অবনীকে? অবনীর সাপমহলের সর্পরানী হবে কি? সাপরাজের সাথেই কি অবনীর বিয়ে হবে, নাকি অন্য কারো সাথে বিয়ে হবে? তোমাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।